শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। এনসিপি এবং বৈষম্য বিরোধী দল সরকারের ছত্র ছায়ায় মব জাস্টিস করছে। তাদের কর্মকাণ্ডের কারণে সরকার এর মধ্যে মানুষের আস্থা হারিয়েছে। Bangladesh Army is not patronizing anybody. It is about that decision. I am also a human being like you. তাদের যদি সাহস থাকে ওপেন রাজপথে আসুক, বাপের বাটা দেখি কে হয়, তারা থাকবে না, আমরা থাকবো। ওপেন চ্যালেঞ্জ। দেশে ঘটছে একের পর এক মব, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবগঠিত দল এনসিপি। দলটির নেতাকর্মীদের আধিপত্য বিস্তারে অতিষ্ঠ রাজনৈতিক দলগুলো। ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধের পরে এবার জাতীয় পার্টি নিষিদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত তারা। এ ছেড়ে জাতীয় পার্টি নেতা জিএম কাদেরের বাড়ি ও জাতীয় পার্টি অফিস ধ্বংস চালিয়েছে তারা। এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধী বাইরেও বিভিন্ন সন্ত্রাসী, যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে বন্যায় 11,000 কোটি টাকা আত্মসাতের দায়ে গ্রেপ্তার হলো সানজিদ আলম ও হাসনাত। ওদিকে সানজিদ ও হাসনাতকে যেখানে পাবে সেখানে গণধোলাই দিবে বললেন সাধারণ জনতা। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি। গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। সমন্বয়কদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। এখন আপনি যদি ঋণ করে এনে ঘি খান আর আমার উপরে সিগারেটের দাম বাড়ান, তাহলে এটা তো দেশবাসী বেশি দিন মেনে নেবে না। দেশবাসী তো এটা টের পাওয়া যাবে যে আপনি $1 মিলিয়ন ঋণ করে এনে কি খাবেন। 10 মাস হয়ে গেল, দেশে 100 টাকা অনুদান আপনি দিলেন না। ওই যে 1,38,000 কোটি টাকা যে চীনে একটা অনুদান দিল, 138 কোটি টাকা, এটা তো আপনারা জানেন। এই অনুদানের টাকাটা কোথায় গেল? অনুদান তো কারো অর্জিত সম্পদ নয়, এটা তো কেউ ইনকাম করে আনে না, কারো নামে দেওয়া হয় না। যে নামে ব্যয় করার জন্য এ ধরনের অনুদান বাংলাদেশে আসে, যদি আমাদের সামনে সেটা বন্টন না করা হয়, এনবিআর এর কলম বিরতির চরম জবাব দেওয়া হবে। এই যে কলম বিরতি কইরা 54 বছর যা খুশি তা করছে, কারণ আমাদেরকে রাজস্ব ঘাটতিতে ফালাইয়া দুর্ভিক্ষর দিকে ঠেলে দিতেছে। তারা কি বেতন বোনাস কম নিতেছে নি? ঈদের বোনাস নিব না, এই সামনের মাসের বেতন নিব না। কলম বিরতি করার পরে কোন ধরনের ওই ধরনের অফিসারদেরকে যদি বেতন দেওয়া হয়, এই বেতনের হিসাব ওইদের পরে নেওয়া হবে। তারা রাষ্ট্রের কাম না করে কিভাবে বেতন নিয়ে যায়, মাথার গাম পায়ে ফেলি, তুমি আমার উপরে ট্যাক্স বসাও, এটা নিয়ে ওদের বেতন দাও। আর কলম বিরতি করে এসিতে বয়ে থাকে, রোদে আমার জীবন দগ্ধ হয়ে যাইতেছে। এই বুকার পাহাড় কতদিন বসাবা? ওই যে সচিবালয়রা ভিতরে আন্দোলন করতেছে, কিসের আন্দোলন তোমাদের? তোমরা সচিব, তোমাদের জন্য 20 তলা কোয়ার্টার, এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিস, ব্যাংক লোন, সব ডেপুটিস তোমাদের নামে থাকার পরেও রাষ্ট্রের বিঘ্ন তৈরি করার জন্য সচিবালয়ের অভ্যন্তরীতে এমন একটা পরিবেশ তোমরা তৈরি করার চেষ্টা করতেছো, যার জন্য গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। সব কিছু বুঝি, আমরা সব বুঝি, আমাদের বুঝের কোনো ঘাটতি নাই। তোমরা মনে করো না এরা 3 চাকা চালায়, এরা কিছু বুঝে না। শিক্ষা ক খ দিয়ে তোমরাও শিখছো, আমরাও শিখছি। 1 2 তোমরাও বোঝো, আমরাও বুঝি। ABCD তোমরা বোঝো, আমরাও বুঝি। মাগারিবার ব্যবস কোনো কাহিনী এই দেশে তৈরি করতে পারবে না। আমি আরো বিভিন্ন আন্দোলন দেখতেছি। আমাদের মাননীয় সভাপতি, আমাদের আপনার নিচতলা ব্যারিকেড দিলে উপরতলা খুঁজতেও পাবো না, উপরতলা খুঁজতেও পাবো না। বাংলাদেশে আর বেমানি করার সুযোগ নাই, বেমানি করার সুযোগ নাই, বেঈমানদের ঠাঁই নাই। সমন্বয়করা আহতদের পাশে থাকার দরকার, মানে কথা তারা বলছে, আমি মনে করি তারা আছে, কিন্তু অনেক আহতরাও দেখা গেল তাদের দ্বারস্থ হতে পারেনি, যার জন্য হয়তোবা সময় মতো তারা পাচ্ছে না। তবে বিভিন্ন জেলায় খবর আসছে যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। আমি বলবো যে 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনের যে মানুষের স্বপ্ন, এটা সঠিকভাবে ব্যবহার না করার কারণেই এ ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে। এটা নামমাত্র, এটা নামমাত্র, মানে শিরোনাম হচ্ছে, কিন্তু এর বিস্তারিত হবে খুবই ভয়ানক, বিস্তারিত খুবই ভয়ানক হবে। এই 36 দিনের আন্দোলনকে 3 ভাগে ভাগ করে, 3 ভাগে বিভক্ত করে যদি রূপান্তরিত না করতে পারে, তাহলে এমন একটা দুর্ভিক্ষ এদেশে দেখা দিবে যা কল্পনাকেও হার মানাবে, এবং আগামী 50 বছর উত্তোলনের কোনো রাস্তা তারা তৈরি করতে পারবে না। কেননা এই 36 দিন আন্দোলন এটা কিন্তু সাধারণ কিছু না। আপনারা দেখছেন যে ইতিমধ্যে টিএসসির সামনে একটা ছবি শোভা পাইছিল, ওখানে লেখা ছিল যে যা পাইলাম, তার নিজ দিয়ে লেখা আছে আমরা পাইলাম ইউসুফ সরকারকে।
পয়লা বৈশাখে। এই ইউসুফ সরকারকে যে আমরা পাইলাম, এই ইউসুফ সরকারের আবির্ভাব হয়েছিল দুইটা খোয়াবের ব্যাখ্যা নিয়ে। আপনারা জানেন যে ওই খোয়াবের ভিতরে একটা ছিল দুর্ভিক্ষ আর একটা ছিল উত্তোলনের রাস্তা। তো ইউনুস মহোদয় যে 36 দিনের খোয়াবটা দেখছে, এটার ভিতরে দুর্ভিক্ষ আছে, উত্তোলনের বর্ণনাও আছে, এবং বর্তমান যে পরিস্থিতি জটিল হইতেছে এইটার বর্ণনাও আছে। কিন্তু এটার যে খোয়াব বিশ্লেষণকারী আছে তাদের ভূমিকাটা সেম আমলের মতো হয়ে যাচ্ছে। ওনারা ওই আকামহরের যে সুবিধাবাদী, ওই সুবিধাবাদীর ভূমিকা পালন করতেছে, যার জন্য এই 36 দিনের স্বপ্নটা এদেশে বাস্তবায়ন হচ্ছে না। এই যে আহতরা তাদের ঠিকমতো সম্মানই পাচ্ছে না, আর যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা বেশিরভাগ বঞ্চিত হইতেছে। আমার জানা মতো একজন পেয়েছে, তিনি রামপুরার একজন চালক, ওটার দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমার ধারণা উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন বলে খুঁজে খুঁজে একজন রিক্সা চালককে নিছেন। আরে ভাই সাজিসকে প্রতিদিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারোটা বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলবো। ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে, কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এই গণঅধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এরা এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সাজিসকে প্রতিদিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারোটা বাজার গাড়ি নিয়ে চলে। আচ্ছা, বঙ্গবন্ধুর পাশে ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়াতে হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মুস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য, সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারপর গতকালকে বরিশালে আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে, আতঙ্কিতভাবে তারা হামলা করেছে। এরপরে কি হয়েছে, আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে। এরপর লালমানিরহাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে। আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোসাদের এজেন্ট, তারা এটা নিয়ে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মোসাদের এজেন্ট, এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ, দুর্নীতি, বিকাশে টাকা নেওয়া, সেটা নিয়ে ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে। সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে, কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এটা জাতীয় পার্টির সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিবে না, কোনোভাবে মেনে নিতে পারে না। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান, 9 বছরের সবল রাষ্ট্রনায়ক, 90-এর পর থেকে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই। আজকে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে তারা হামলা করে, আজকে আমাদের পার্টি অফিস বারবার তারা আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের ইফতার পার্টি করতে দেয় না। এটা কি গণতান্ত্রিক দেশ না? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তাকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। কারণ আজকে দেখেন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে চলছিল এই সরকার আসার পর থেকে। গুটি কয়েক নেতাকর্মী, এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে। সরকার এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের পার্টি অফিসে তারা হামলা করতে এসেছিল, সেই হামলা রক্ষা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং রংপুরে আমাদের সেনাবাহিনী তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অনুরোধ করবো, বরিশালে যে দুষ্কৃতিকারীরা আমাদের পার্টি অফিস ভেঙেছে এবং লালমনিরহাটে যারা আমাদের পার্টি অফিস আগুন লাগিয়েছে, তাদেরকে ধরতে। বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নাই, কারণ তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো পুলিশ প্রশাসন, কোনো থানার কোনো অফিসার তারা কিন্তু পুলিশ নিরাপত্তার ভয়ে আজকে বের হতে পারছে না। তারা কিছুদিন আগে দেখেছেন ধানমন্ডি থানায় চাঁদাবাজ যারা আছে তাদেরকে ছাড়ানোর জন্য এই এনসিপির লোকজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে। আজকে নূরের লোকজন বরিশালে হামলা করে তাদের লোকজন ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা দেশ হতে পারে না। এটা আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, এবং আমি বলবো দ্রুত একটি নির্বাচন দিয়ে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, এবং নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড। কারণ বাংলাদেশের সকল দল যদি অংশগ্রহণ করতে না, সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি, কারণ তারা চূড়া করতে হামলা করছে। আজকে আমাদের জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মীদের যে আমরা মিছিল নিয়ে যাচ্ছি, সেখানে তারা হামলা করছে। তো আমরা তো অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বর্তমান যে প্রশাসন আছে তাদেরকে বলবো, আমাদের শুধু আমাদের না, আমাদের সারা বাংলাদেশের সকল জনগণকে নিরাপত্তা দিতে হবে। আমাদের চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান যেখানে রংপুরে আমাদের জাতীয় পার্টির দুর্গ, সে তার বাড়িতে গিয়ে
দিয়েছে সেখানে তারা হামলা করেছে। চেয়ারম্যান যদি নিরাপত্তাহীনতায় ভুগে আমরা সাধারণ কর্মীরা কি করবো? অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই গণ অধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক, এরা হলো মোস্তাক, জীবিত মোস্তাক। কারণ এরা শেখ হাসিনার পায়ে ধরে বিপি নূর আপনারা সবাই জানেন গিয়েছে, আজকে যখন মজা পাচ্ছে, আজকে তখন এখন বিরোধী দল চাচ্ছে। জাতীয় পার্টির সর্বপ্রথম সংসদে জিএম কাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছে, একজন বড় আন্দোলনকারী হয়ে গেছে। 90-এর পর থেকে আমাদের অনেক ইতিহাস আছে, আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে। জাতীয় পার্টি 2বার এই দেশ ক্ষমতায় ছিল, তাদের শাসন করার ক্ষমতা আছে। আমাদের এখনো সারা বাংলাদেশে হাজার হাজার নেতা করি, কিন্তু আমরা শান্তিপ্রিয়। কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আওয়ামী লীগকে তো বিতাড়িত করে দিছে, তাদেরকে ধ্বংস করে দিছে, তাদের লাইসেন্স বাতিল করেছে। এখন জাতীয় পার্টিকে যদি তারা নিষিদ্ধ করতে পারে, জাতীয় পার্টিকে তারা যদি বাইরে রাখতে পারে, তাহলে তারা বিনা ভোটে এমপি হতে পারবে, ক্ষমতায় যেতে পারবে। এটাই তাদের আশা।